স্থান। সপ্তম স্থান দিয়ে রাহুর ট্রানজিটটা এনিওয়ে খুব অশুভ হিসেবে আমরা ধরি। এই সপ্তম স্থান দিয়ে রাহু ট্রানজিট করে তখন মেয়ে হলে স্বামী আর জাতক হলে স্ত্রী, তার স্বামীর কোনো রোগ ভোগ হতে পারে, কোনো কারণে স্বামী বা স্ত্রীর সাথে সেপারেশন হতে পারে। সপ্তম স্থান যেহেতু ব্যবসাও আমরা ধরি, তাই ব্যবসায় লোকসান হতে পারে, আর্থিক সংকটের কারণে কোনোভাবে লোন নিতে হতে পারে। সপ্তম স্থান যেহেতু দশমের কর্মক্ষেত্রে, সপ্তম হচ্ছে দশমের দশম, তাই কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে, কোনো আইন সংক্রান্ত সমস্যা হতে পারে, পারিবারিক বিরোধ হতে পারে। খুব দু একটা ব্যতিক্রমী ক্ষেত্রে খুব স্ট্রং রাহু দিকে, তবে এটা খুব কম মানুষের ক্ষেত্রে ঘটে যে হয়তো নতুন বিবাহের যোগ আসতে পারে, সপ্তম নেক্সট আমরা আসছি অষ্টম। অষ্টম স্থান দিয়ে রাহুর গোচরে। অষ্টম স্থান দিয়ে রাহুর গোচরকালে খুব অশুভ প্রভাব ইন্ডিকেট করে, যেমন বিশেষভাবে আর্থিক ক্ষতি, বিবাদ বিসম্বাদ, স্বজন হানি হতে পারে। এবং অষ্টম যেহেতু গুহ্যস্থান আমরা জানি, তো বিভিন্ন গুহ্যস্থানে পীড়া হতে পারে, স্বাস্থ্যহানি তো বটেই, মানসিক আর্থিক চাপ বৃদ্ধি, কারণ অষ্টম মানে কি দ্বিতীয় স্থানের বিপরীত, দ্বিতীয়ের সমসপ্তম, তাই অষ্টমে বসে সমসপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে, মানে ফাইন্যান্সকে দেখছে, তো আর্থিক চাপ বৃদ্ধি হতে পারে, সম্পত্তিগত বিরোধ হতে পারে। খুব রেয়ার কেসে যদি খুব স্ট্রং রাহু হয়, সেক্ষেত্রে অষ্টম দিয়ে রাহুর গোচর খালে কোনো ফাটকা ব্যবসায় লাভ হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, কোনো গুচ্ছ বিদ্যায় আগ্রহ জন্মাতে পারে, এইগুলো হতে পারে। লিখেছেন সবাই? লেখা হয়েছে। বাকিদের হয়েছে? নেক্সট হচ্ছে 9th হাউস। নবম স্থান দিয়ে যদি রাহু ট্রানজিট করে, সেক্ষেত্রে দেখা যায় এই ফলটা অশুভই হয় সাধারণত। বিভিন্ন বিবাদ বিরোধে জড়িয়ে পড়া, কর্মনাশ, এবং যেহেতু নবম পিতৃ, তাই পিতার কষ্ট হয়ে থাকে। তবে এই রাহু যদি জন্মকালে খুব স্ট্রং পরিস্থিতিতে থাকে, তাহলে দেখা যায় যে উচ্চ শিক্ষায় হয়তো বিদেশ যাত্রার যোগ আসতে পারে, আবার কোনো ভ্রমণের যোগ আসতে পারে, বিশেষ করে বিদেশ যাত্রার ক্ষেত্রে। এবং নবম থেকে যেহেতু আমরা উচ্চ বিদ্যা ধরি, তাই পড়াশোনায় উচ্চ বিদ্যায় বিশেষত সাফল্য স্বীকৃতি লাভ হতে পারে, আবার বৈষয়িক উন্নতিও হতে পারে। নেক্সট হচ্ছে দশম ভাব। দশম স্থানে রাহু ট্রানজিট করার সময় কাজকর্মে নানাভাবে বাধা বিঘ্ন তৈরি। ম্যাম কেটে গেল মাঝে। আচ্ছা, কোন অব্দি লিখেছেন বলুন? ওই দশম স্থানে, ওটা প্রথম থেকেই বলুন, কেটে গেল ওটা। আচ্ছা, দশম স্থান দিয়ে রাহু ট্রানজিট করাকালীন কাজকর্মে সমস্যা বৃদ্ধি পায়, বিশেষ করে কর্তৃপক্ষের বিরাগ ভাজন হওয়ার সম্ভাবনা থাকে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগ ভাজন হওয়ার সম্ভাবনা থাকে। দশম যেহেতু আমাদের মান সম্মান যশ ইত্যাদি বোঝায়, তাই দশম স্থান দিয়ে রাহুর গোচরকালে সম্মান হানি, ব্যবসায় মন্দাভাব আসতে পারে, এবং অপব্যয়ও আসতে পারে। কিন্তু এই রাহু যদি জন্মকালে খুব শুভ সম্বন্ধ যুক্ত থাকে, বলবান থাকে, তাহলে দশম
করাকালীন সমাজ সেবা বা সাংগঠনিক কাজকর্মে সফলতা আসতে পারে, ব্যবসা বাণিজ্য তৎপরতা বৃদ্ধি পেতে পারে, নির্বাচনে সাফল্য, নির্বাচন ইলেকশন, দশম স্থান থেকে কিন্তু ইলেকশন লড়ার ব্যাপারটাও আসে। তো সেক্ষেত্রে সাফল্য আসতে পারে যারা ইলেকশনের ব্যাপারে জড়িত তাদের ক্ষেত্রে, এগুলো সবার ক্ষেত্রে নয়। দশম স্থান আমাদের প্রফেশন বোঝায়, তাই দশম দিয়ে রাহু ট্রানজিট কালে, খুব সবল রাহু ট্রানজিট কালে প্রফেশনাল ক্ষেত্রে সুনাম ও আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে। নেক্সট হচ্ছে একাদশ ভাব। একাদশ ভাব দিয়ে রাহু ট্রানজিটটা আমরা শুভই ধরি, কারণ উপচয় আমরা জানি পাপগ্রহ উপচয় দিয়ে ট্রানজিট করাটা শুভ। রাহু যদি একাদশ স্থান দিয়ে ট্রানজিট করে তখন দেখা যায়, একাদশ যেহেতু আমাদের পার্মানেন্ট ফ্রেন্ডশিপ আমরা ধরি, তো একাদশ স্থান দিয়ে ট্রানজিট কালে নতুন বন্ধু লাভ হতে পারে, যোগাযোগ বৃদ্ধি হতে পারে, বিভিন্ন সুযোগ আসতে পারে। বিশেষ করে একাদশ লাভ স্থান, তো আর্থিক লাভ হতে পারে, ব্যবসার প্রসার হতে পারে। একাদশ বলতে আমরা জ্যেষ্ঠ ভ্রাতাকেও বুঝি, তো জ্যেষ্ঠ ভ্রাতার উন্নতি হতে পারে, জ্যেষ্ঠ ভ্রাতার সহযোগিতা লাভ হতে পারে। একাদশ মানে আমরা বহুজাতিক সংস্থা বা অনেক বিগ অর্গানাইজেশন বুঝি। তো একাদশ স্থান দিয়ে রাহু ট্রানজিট কালে কোনো বড় সংস্থার সাথে যোগাযোগ হতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে, কোনো প্রতিযোগিতায় সাফল্য হতে পারে। আবার একাদশ যেহেতু ষষ্ঠের ষষ্ঠ, মানে শত্রুর শত্রু স্থান, তাই একাদশ দিয়ে রাহুর গোচরকালে শত্রুহানি হতে পারে। কিন্তু উল্টো দিকে এই রাহু যদি খুবই খারাপ অবস্থায় থাকে জন্মকালে, তাহলে আবার একাদশ দিয়ে গোচরকালে ব্যবসায় লোকসান হতে পারে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। একাদশ যেহেতু পঞ্চমের সমসপ্তম, তাই একাদশ রাহুর গোচরকালে যেহেতু পঞ্চমে সমসপ্তম দৃষ্টি পড়ছে, তাই সন্তানের পীড়া হতে পারে, কাজকর্মে বিফলতা আসতে পারে, কষ্টও আসতে পারে। লিখেছেন আপনারা? হ্যাঁ, দ্বাদশ। হ্যাঁ, নেক্সট হচ্ছে দ্বাদশ। দ্বাদশ স্থান দিয়ে রাহু ট্রানজিট এনিওয়ে অশুভ। এই ব্যয় স্থান দিয়ে রাহুর গোচরকালে প্রচন্ড ভাবে ব্যয় বৃদ্ধি পায়, মানে বিশেষত অপব্যয়, আর্থিক চাপ বৃদ্ধি পায়, নিষ্ফল ভ্রমণ হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে, অসম্মান লাভ হতে পারে, স্বজন বিরোধ। দ্বাদশ স্থান থেকে আমরা আই রিলেটেড প্রবলেম দেখি, কারণ দ্বাদশ আমরা জানি দ্বিতীয় স্থান আমাদের ডান চোখ বোঝায়, আবার দ্বাদশ স্থান বাম চোখ, তাই তৃতীয় ক্ষেত্রেই রাহু ট্রানজিট কালে আই রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। আবার পানিশমেন্ট বোঝায় দ্বাদশ স্থান, তো বিনা দোষে পানিশমেন্টও হতে পারে ট্রানজিট করে। কিন্তু একটা ক্ষেত্রে যদি রাহু খুব শুভ থাকে জন্মকালে, ক্ষেত্রে এই দ্বাদশ দিয়ে রাহু রেজাল্ট পেতে পারি, যে বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে। ম্যাম ভালোভাবে আওয়াজটা আসছে না, খুব ডিস্টারবেন্স হচ্ছে। তাহলে হয়তো কোনো নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আওয়াজ আসছে ম্যাম। সবাইকে একটুখানি মিউট করে ডাকলে সুবিধা হয়। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি মিউট করুন। এবার সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আর বলছিলাম ম্যাম, আপনি একটু ম্যাম প্লিজ ম্যাম একটু স্লো করে বলুন। একটু হ্যাঁ, বলছিলাম যে ম্যাম একটু কাইন্ডলি একটু স্লোলি বলুন, মানে এতটা স্পিডে ম্যাম লিখতে মানে সবকিছু নোট করা যাচ্ছে না। মানে যেটুকু হয়েছে ঠিক আছে, স্যারের থেকে ভিডিও চেয়ে নেবো, মানে একটু স্লো করে বললে ম্যাম সুবিধা হয়, নোট করছি তো। হ্যাঁ নিশ্চয়ই, আমি স্লোলি বলছি।
এবার আসি কেতুর গোচরে। আপনারা আমার সাথে একটু কমিউনিকেট করুন, কারোর কোথাও অসুবিধে হলে বলুন। বেটার আপনাদের আমি একটা করে পয়েন্ট বলছি, যেমন ধরুন প্রথম ভাব দিয়ে কেতুর গোচর বা দ্বিতীয় ভাব দিয়ে কেতুর গোচর। তো প্রথম ভাবটা কমপ্লিট হলে বেটার আপনারা আমাকে বলুন হ্যাঁ হয়ে গেছে, তাহলে আমি সেকেন্ড হাউসে আসি, না ঠিক হলে আছে ম্যাম, ঠিক আছে, হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম। এবার আপনারা লিখুন দ্বাদশ ভাবে কেতুর গোচর ফল। ম্যাম দ্বাদশ না প্রথম ভাগে কেতুর গোচর? মানে 1 থেকে 12th হাউস, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাউসের উপর দিয়ে কেতুর গোচরের কি ফল। আপনারা যদি অন্য কোনো ভাষায় লিখতে চান যে সিম্পলি কেতুর গোচর ফল, তাও লিখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এবার বলছি প্রথম ভাব বা ফার্স্ট হাউস দিয়ে কেতুর গোচরের ফল। ফার্স্ট হাউস দিয়ে কেতুর গোচরকালে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পায়, কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটতে পারে, মানে যে ঘটনাটা আমাদের জন্য খুব শুভ নয় এরকম কিছু ঘটতে পারে, কারোর সাথে সংঘাত হতে পারে, নানান অদ্ভুত সমস্যার উদ্ভব হতে পারে, কনফিডেন্সের অভাব হয়, কাজকর্মে লেথার্জি আসে, মানসিক বা স্নায়বিক দুর্বলও হতে পারে, দৌর্বল্য যেটা উইকনেস আসতে পারে। আপনাদের লেখা হলে বলুন, আমি দ্বিতীয় পড়তে যাবো। ম্যাম আর একবার পুরোটা রিপিট করুন না। হ্যাঁ, প্রথম ভাব দিয়ে কেতুর গোচরকালে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, টেনশন বৃদ্ধি পায়, বিভিন্ন নেগেটিভ আনওয়ান্টেড ঘটনা ঘটে, বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সংঘাত আছে, নানান রকম অদ্ভুত সমস্যার উদ্ভব হয়, হয়, energy আসে, এবং মেন্টাল বলছি হ্যালো ম্যাম কিছু শোনা যাচ্ছে না, অন্যদের মাইক গুলো অফ করতে বলুন, হ্যাঁ অন্যান্যদের ম্যাম, মাইক গুলো অফ করতে বলুন। মানে কোশ্চেন করার পর একটু মিউট করে দিতে বলুন না। এই যে সুদীপ বাবু আছেন ওখানে, কৃষ্ণা ম্যাডাম আছেন, ওনাদেরকে মাইকটা অফ করতে বলুন please। মানে আপনাকে যেইটুকু জিজ্ঞাসা করার করে নিয়ে তারপরে বাকি টাইমটা একটু মিউট করে দিতে বলুন না, তাহলে খুব ভালো হয়। মিউট করুন, যার যখন দরকার পড়বে তখন হ্যালো ম্যাম, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি সুদীপ বাবুকে মাইকটা অফ করতে বলুন। হ্যাঁ সুদীপ বাবু কাইন্ডলি একটু মাইকটা অফ করবেন, দরকার পড়বে আপনি আনমিউট করুন। এবার কি সবাই শুনতে পাচ্ছেন? সুদীপ বাবুকে মিউট করতে বলো। হ্যাঁ, উনি তো ম্যাম আনমিউটই করে রেখেছেন এখনো। হ্যাঁ সুদীপ বাবু একটু মিউট করবেন। তাহলে প্রথম ভাব হয়ে গেছে আপনাদের, নেক্সট হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস দিয়ে কেতুর গোচরকালে, সেকেন্ড হাউস যেহেতু আমাদের ফাইন্যান্সের হাউস, সেকেন্ড হাউস দিয়ে কেতুর গোচরকালে ফাইনান্সিয়াল প্রবলেম আসে, নানান রকম বাধা বিপত্তি আসে, কাজকর্মে বিলম্ব হয় বা বিঘ্ন ঘটে, জীবিকার ক্ষেত্রে পরিবর্তন হয়, কোনো ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে হয়রানি হয়। ম্যাডাম একটু আসতে। হ্যাঁ কোন অবধি লিখেছেন বলুন। প্রবলেম এটা ম্যাডাম। ম্যাম বলছিলাম ম্যাম একটা করে পয়েন্ট বলে মানে তারপরে একটু মানে জাস্ট কয়েক সেকেন্ড একটু পজ নিলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি আবার দ্বিতীয় ভাবটা রিপিট করছি। সেকেন্ড হাউস দিয়ে কেতুর গোচরকালে আর্থিক মানে ফাইনান্সিয়াল প্রবলেম বা আর্থিক সংকট হয়, বাধা বিপত্তি, কাজকর্মে বিলম্ব বা বিঘ্ন ঘটে।
জীবিকার ক্ষেত্রে পরিবর্তন আসে, আর্থিক লেনদেনের ব্যাপারে বা কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে অকারণ হয়রানি ইত্যাদি ঘটে থাকে। এ অবধি আপনাদের হলে মেকশিওর করুন, আমি থার্ড হাউসে যাচ্ছি। হ্যাঁ ম্যাম হয়েছে ম্যাম। ম্যাম থ্যাংক ইউ ম্যাম। ম্যাম এরকম করে বললে ম্যাম অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে। থার্ড হাউস দিয়ে রাহু ট্রানজিটের ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে বচসা হতে পারে। থার্ড হাউস মানে আমরা জানি আমাদের প্রতিবেশী বা নেবার বোঝায়। থার্ড হাউস আমাদের নিকট ভ্রমণ বোঝায়, ভ্রাতা ভগ্নী ইত্যাদি বোঝায়। তো থার্ড হাউস দিয়ে যখন কেতু ট্রানজিট হয় তখন এই জায়গাগুলোয় অশুভ প্রভাব আমরা পাবো, যেমন প্রতিবেশীর সহিত বচসা, কোনো বৃথা ভ্রমণ হতে পারে। মানে বৃথা ভ্রমণ মানে কি, যে ভ্রমণের দরকার ছিল না কিন্তু কোনো কারণে সেই ভ্রমণটা করতে হলো, কিন্তু সেই ভ্রমণের অভিজ্ঞতাটাও খুব একটা পজিটিভ হলো না, ভ্রমণে বাধা বিপত্তি কিছু হলো। ভ্রাতা ভগ্নীর সহিত বিরোধ বা মনোমালিন্য কিছু হতে পারে। এই হচ্ছে থার্ড হাউস দিয়ে কেতুর গোচরের প্রভাব। নেক্সট তাহলে আমরা ফোর্থ হাউসে আসি। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ফোর্থ হাউস দিয়ে কেতু ট্রানজিট এনিওয়ে খুবই সমস্যাজনক আর কি। ফোর্থ হাউস আমরা আমাদের মন মানসিকতার জায়গা হিসেবে ধরি। তো ফোর্থ হাউস দিয়ে যখন কেতু ট্রানজিট করবে তখন প্রচন্ড মানসিক অশান্তি। ফোর্থ হাউস আমাদের গৃহকে ইন্ডিকেট করে, তাই ফোর্থ হাউস দিয়ে কেতু ট্রানজিট কালে হানি হয়, স্বজন বিয়োগ হয়। ফোর্থ হাউস আমাদের বাসস্থান বোঝায়। ফোর্থ হাউস দিয়ে কেতু ট্রানজিট কালীন বাসস্থান বদল হয়, মর্যাদা হানি হয়, এমনকি আমাদের সম্পত্তি বা যানবাহনেরও ক্ষয়ক্ষতি। ফোর্থ হাউস হয়েছে, ম্যাম একবার রিপিট করুন ম্যাম। রিপিট ম্যাম ম্যাম সবাইকে একটু আনমিউট করতে বলুন না, মানে দরকারি কথাটুকু বলে তারপরে আনমিউট, ওই জন্য মাঝে আপনার কথাটা অ্যাকচুয়ালি কেটে গেছিল। আচ্ছা আর একবার আচ্ছা, ম্যাম একটু রিপিট করে দিন। সবাই প্লিজ একটু মিউট করুন। যার যখন দরকার পড়বে নিশ্চয়ই আনমিউট করবেন, যে কোনো সমস্যা আমাকে বলবেন, কিন্তু বাকিরা শুনতে পাচ্ছে না তাই সবাই একটু মিউট করবেন। ম্যাম সুদীপ বাবুকে আরেকবার বলুন না ম্যাম, অসুবিধা হচ্ছে। না, সুদীপ বাবুর কিন্তু এবার মিউট রয়েছে। এবার সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ ম্যাম অসুবিধা নেই, এবারে বলুন আর একবার ম্যাম ফোর্থ হাউসটা একটু বলে দিন। হ্যাঁ নিশ্চয়ই। ফোর্থ হাউস দিয়ে কেতু ট্রানজিট কালে প্রচন্ড মানসিক অশান্তি, গৃহ সুখ হানি, স্বজন বিয়োগ, বাসস্থান পরিবর্তন, মর্যাদা হানি, সম্পত্তি এবং যানবাহনের ক্ষয়ক্ষতি ইত্যাদি হয়ে থাকে। ঠিক আছে ম্যাম। নেক্সট হচ্ছে ফিফথ হাউস দিয়ে কেতুর গোচরের প্রভাব। ফিফথ হাউস দিয়ে যখন কেতু গোচর করে তখন মানসিক উদ্বেগ বৃদ্ধি পায়, এবং ফিফথ হাউস যেহেতু আমাদের প্রেম প্রীতি ইত্যাদি বোঝায়, তাই প্রেম প্রীতিতেও হতাশা আসে, প্রেমে বিচ্ছেদ হতে পারে, এই ধরনের ঘটনা আর কি। ফিফথ হাউস আমাদের সন্তান স্থান, তো সন্তানের কোনো পীড়া হতে পারে, বা যদি মানে সন্তান প্রাপ্তি না হয়ে থাকে সেক্ষেত্রে মিসক্যারেজের ফিফথ হাউস দিয়ে কেতুর গোচর কালে মিসক্যারেজ হতে পারে মহিলাদের ক্ষেত্রে। কোনো ফাটকা ব্যবসায় স্পেকুলেশনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বা ফিফথ হাউস আমাদের মানে হাউস অফ ডাইজেশন,
তো সেক্ষেত্রে আমাদের স্টমাক বোঝায় 5th হাউস। তো সেক্ষেত্রে 5th হাউস দিয়ে কেতু ট্রানজিট কালীন সময় কোনো ডাইজেস্টিভ রোগ ভোগের সম্ভাবনা হতে পারে। ফিফথ হাউস কমপ্লিট। হ্যাঁ লেখা হয়েছে। হ্যাঁ ম্যাম। নেক্সট হচ্ছে 6th হাউস। 6 আমরা আগেই বলেছি যে 6th হাউস দিয়ে কিন্তু রাহু কেতুর গোচর অশুভ নয়। 6th হাউস দিয়ে যখন কেতু গোচর চলে তখন শত্রুর ক্ষতি হতে পারে, মানে আমাদের পক্ষে সেটা শুভ, শত্রু হানি হতে পারে, এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমাদের জয়লাভ হতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে। 6th হাউস আমাদের হচ্ছে হাউস অফ সার্ভিস, তো সেক্ষেত্রে নতুন কোনো সার্ভিস প্রাপ্তি এগুলো হতে পারে। কিন্তু যদি আবার এই কেতু খুবই অশুভভাবে থাকে, নিচস্থ বা খুব দুর্বল ভাবে থাকে জন্মকালীন, তাহলে আবার যেহেতু ষষ্ঠ ভাব মানে রোগ রিপু ইত্যাদি বোঝায়, তো ষষ্ঠ ভাব দিয়ে কেতু গোচরকালে আমাদের শরীরে নতুন রোগ ভোগ হতে পারে, শত্রুতা বৃদ্ধিও হতে পারে, আর্থিক ব্যাপারে কোনো সমস্যাও হতে পারে। এই গেল ষষ্ঠ। নেক্সট সপ্তম ভাবে আসি। হ্যাঁ সপ্তম ভাব শুরু করুন। সপ্তম ভাব দিয়ে কেতুর গোচর এনিওয়ে খুবই অশুভ। সপ্তম যেহেতু দাম্পত্যের ঘর আর কি, তো সপ্তম ভাব দিয়ে কেতুর গোচরকালে দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য, দাম্পত্যে বিচ্ছেদও হতে পারে, মানে বিবাহ বিচ্ছেদও হতে পারে, গৃহ সুখে হানি হতে পারে, আইন সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে, পার্টনারশিপ বিজনেসেও বিরোধ হতে পারে। ম্যাম এইটা আর একবার বলুন ম্যাম, দাম্পত্য সম্পর্কে নানা মনোমালিন্য, ওর পর থেকে আর একবার একটু রিপিট করুন। দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য, দাম্পত্যে বিবাহ বিচ্ছেদ যাকে বলি আর কি, বিবাহ বিচ্ছেদ হতে পারে, গৃহ সুখে হানি হতে পারে, আইন সংক্রান্ত ঝামেলা, পার্টনারশিপ বিজনেসে বিরোধ, এগুলো হতে পারে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। নেক্সট হচ্ছে অষ্টম ভাব। অষ্টম ভাব দিয়ে কেতুর গোচরকালে, অষ্টম ভাব বলতে না সাডেন ইনসিডেন্ট বোঝায়, মানে হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা বোঝায়। তো অষ্টম ভাব দিয়ে কেতুর গোচরকালে কোনো আকস্মিক দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, অন্যের সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝামেলা হতে পারে, এবং কোনো নতুন রোগ ভোগও হতে পারে, বিশেষ করে কোনো গুপ্ত রোগ। অষ্টম স্থান বলতে আমরা গুপ্ত স্থান বুঝি, কোনো গুপ্ত রোগ হতে পারে। কিন্তু যদি এই কেতু জন্মকালীন খুব শুভভাবে থাকে, তাহলে অষ্টম স্থান থেকে আমরা কিন্তু আবার ইনহেরিটেন্স বা মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তি বুঝি। তো জন্মকালীন কেতু যদি খুব শুভভাবে থেকে থাকে, তাহলে অষ্টম ভাব দিয়ে কেতুর গোচরকালে কোনো মৃত ব্যক্তির অর্থ বা সম্পত্তি অষ্টম ভাব কমপ্লিট। ম্যাম কোশ্চেন করুন। ম্যাম রেজাল্ট পাবে। বেশি নেগেটিভ রেজাল্ট পাবে অবশ্যই। মানে এমনিতেই অশুভ গ্রহ মানে ন্যাটাল যে পজিশনে থাকে সেই পজিশনের উপর দিয়ে যদি ট্রানজিট করে রাহু কেতু, তাহলে তো দ্বিগুণ অশুভ প্রভাব পাবে। আচ্ছা, আর ম্যাম ধরুন কারণ ন্যাটাল চার্টে কেতু তো আপনার 5th হাউস বা 9th হাউস এই সমস্ত হাউসে যদি থাকে, তাহলে মানে পজিটিভ রেজাল্ট কিছু পেতে পারে, তাই তো?
না, তার কোনো মানে নেই। এখন 5th হাউস বা 9th হাউস বলে কথা না, জোডিয়াকের কোন সাইন সেই ঘরটায় রাহু শুভ, রাহু বা কেতু শুভ না অশুভ সেটা অনুযায়ী বিচার হবে। যদি দেখা যায় যে বৃষ রাশিতে ছিল রাহু, তাহলে সেই যদি রাহুর উপর দিয়ে যদি রাহু ট্রানজিট করে তখন অতটা অশুভ ফল দেবে না, কারণ বৃষে রাহু শুভ তো। হ্যাঁ ম্যাম। কিন্তু দেখা যায় যে বৃশ্চিকে ছিল রাহু, সেই বৃশ্চিকের ওপর দিয়ে রাহু ট্রানজিট করলো, তাহলে সাংঘাতিক অশুভ ফল আমরা ধরে নিতে পারি। মানে ঘরটা আপনার পঞ্চম না চতুর্থ না দ্বিতীয় সেটা সেকেন্ডারি, প্রাইমারিলি আসবে ঘরটা রাহু বা কেতুর ক্ষেত্রে শুভ না অশুভ, মানে অ্যাজ এ জোডিয়াক সাইন মানে কোন সাইনে আছে সেটা বেশি ম্যাটার করবে। কোন সাইনে আছে সেটা বেশি ম্যাটার করবে। মানে ইভেন ঠিক আছে। যদি ঘরটা অষ্টম বা দ্বাদশ, মানে আমরা তো ধরেই নিই যে খুব একটা মানে একদম হচ্ছে রন্ধ্রস্থান, খুব খারাপ স্থান, কিন্তু সেখানেও যদি কোনো প্ল্যানেট খুব স্ট্রংলি পজিটেড হয় তাহলে কিন্তু তার ট্রানজিটে যে সবসময় খারাপ হবে নট নেসেসারিলি, ওটা আমাদের ভুল ধারণা। তাহলে ঠিক আছে অষ্টম ভাবে হয়ে গেল। নেক্সট আমরা আসছি নবম ভাবে। নবম ভাবে কেতু ট্রানজিট কালে, নবম বলতে আমরা দূর ভ্রমণ বুঝি যেহেতু, তাই নবম স্থান দিয়ে কেতু ট্রানজিট কালে ভ্রমণে বিপত্তি হতে পারে, চুরি বা রাহাজানি হতে পারে। নবম হচ্ছে আমাদের হায়ার স্টাডি বুঝি, তাই নবম দিয়ে কেতু ট্রানজিট কালে উচ্চ বিদ্যায় বাধা হতে পারে, অযথা ব্যয় বৃদ্ধি হতে পারে। আবার নবম আমাদের ধর্মস্থান, তাই নবম স্থান দিয়ে কেতু ট্রানজিট কালে ধর্মে মনঃসংযোগের অভাব হতে পারে এবং সুনাম হানিও হতে পারে। নেক্সট আমরা আসছি দশম ভাব দিয়ে। দশম ভাব দিয়ে আপনারা লিখেছেন তো নবম অব্দি? হ্যাঁ ম্যাম লিখেছেন, দশমটা বলুন। দশম ভাব দিয়ে কেতুর ট্রানজিট কালে কর্মে বাধা, কর্মহানি হতে পারে। যে কর্ম পায়নি এখনো তার কর্ম লাভে বাধা হতে পারে, যে কর্ম করছে তার কর্মচ্যুতি হয়ে যেতে পারে, যোগাযোগের ক্ষেত্রে বিফলতা আসতে পারে, আর সব ক্ষেত্রেই বিলম্ব হবে, বারবার আশাভঙ্গ হবে, মানসিক অসন্তোষ। মানসিক অসন্তোষ কারণ দশম মানে কি, চতুর্থের সমসপ্তম, চতুর্থ থেকে যেহেতু আমরা সুখ, মানসিক অবস্থা ইত্যাদি বিবেচনা করি, তাই চতুর্থের সমসপ্তমে থাকাকালীন যেহেতু ঠিক বিপরীতেও ফল দেবে, তাই হচ্ছে মানসিক অসন্তোষ আসতে পারে। নেক্সট হচ্ছে একাদশ ভাব। ম্যাম দশমটা আর একবার সব পয়েন্টগুলো আর একবার বলে দিন না একবার। হ্যাঁ, দশম স্থানে থাকাকালীন কর্মহানি হতে পারে, কর্মপ্রাপ্তিতে বাধা হতে পারে। হ্যাঁ ম্যাম বলুন তারপরে। হ্যাঁ, কর্মহানি, প্রাপ্তিতে বাধা, যোগাযোগের ক্ষেত্রে বিফলতা, সব ক্ষেত্রেই বিলম্ব লক্ষণীয় এবং বারবার আশাভঙ্গ হওয়ার যোগ থাকবে, মানসিক অসন্তোষ আসবে। দশম কমপ্লিট। হ্যাঁ দশম কমপ্লিট ম্যাডাম। নেক্সট হচ্ছে একাদশ। একাদশ স্থান দিয়ে রাহু কেতুর গোচর শুভ আমরা আগেই শুনেছি। একাদশ স্থান দিয়ে কেতুর গোচর কালে অর্থ লাভ হতে পারে। অবশ্যই এই কেতু যদি জন্মকালে খুব শুভভাবে থেকে থাকে তবেই অর্থ লাভ হতে পারে এবং কোনো বিগ অর্গানাইজেশনে কর্মপ্রাপ্তিও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে
কেতু যে মানে পাপগ্রহ সাধারণত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই খুব শুভ অবস্থানে জন্মকালে দেখা যায় না, তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় একাদশ দিয়ে কেতুর গোচরকালে আর্থিক সংকট, আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য এবং জ্যেষ্ঠ ভ্রাতার স্বাস্থ্যহানি অথবা জ্যেষ্ঠ ভ্রাতার সাথে সম্পর্কের অবনতি হতে পারে। নেক্সট দ্বাদশ ভাবে আসে ম্যাম বেশিরভাগের জন্যই বললেন আর্থিক সংকট, তার পরের পয়েন্টে কি বললেন ম্যাম? আত্মীয় স্বজনের সহিত মনোমালিন্য। যেহেতু একাদশ বলতে আমরা সোশ্যাল সার্কেল বুঝি, তাই সোশ্যাল সার্কেলের সাথে সম্পর্কের অবনতি বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের মনোমালিন্য বোঝায়। সেই সাথে জ্যেষ্ঠ ভ্রাতার স্বাস্থ্যহানি বা জ্যেষ্ঠ ভ্রাতার সাথে সম্পর্কের অবনতি। নেক্সট হচ্ছে আমরা আসছি 12th হাউস দিয়ে কেতুর গোচর। 12th হাউস দিয়ে কেতুর গোচরকালে ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং এটা যেহেতু দ্বাদশ মানে ব্যয় বলতে শুধু আর্থিক ব্যয় বোঝায় না, আমাদের শারীরিক ব্যয়ও হতে পারে। সেক্ষেত্রে আমাদের শরীরে রোগ ভোগ বৃদ্ধি হওয়ার কারণে হসপিটালাইজেশনের খরচ বৃদ্ধি হতে পারে বা মেডিকেল এক্সপেন্ডিচার ইন জেনারেল বৃদ্ধি হতে পারে। আবার যদি এই কেতু জন্মকালীন খুব শুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে 12th হাউস দিয়ে কেতুর গোচরকালে তীর্থ ভ্রমণ, ধর্মস্থান দর্শন এগুলো হতে পারে, ধর্মকর্মে প্রবৃত্তি হতে পারে এবং সাধুসঙ্গ লাভ হতে পারে। ঠিক আছে ম্যাডাম। এ পর্যন্ত কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধে বলে বলুন। না ম্যাম ঠিক আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ, নিশ্চয়ই। রাহু যখন কেতু যখন আপনার দশম হাউস দিয়ে ট্রানজিট করে তখন বললেন না মানে একটা সপ্তকের যে ম্যাটারটা আপনি কানেক্ট করলেন, তো ম্যাম আদার্স হাউস গুলোতে ধরুন এই দ্বাদশে কিরকম ভাবে ওটা হবে একটু যদি মানে বলেন। মানে দ্বাদশ ভাবটার ক্ষেত্রে বলছেন? হ্যাঁ 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 ম্যাম। হ্যাঁ, 12th হাউস দিয়ে যখন কেতু ট্রানজিট করছে তখন তার অপোজিটে কিভাবে প্রভাব ফেলছে, তাই তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ওইটাই একটু জানতে চাইছি। হ্যাঁ, জেনারেলি দেখুন কেতুর তো দৃষ্টি হয় না, কিন্তু কেতুর বিপরীতে সবসময় রাহু থাকে। তো দ্বাদশ স্থান দিয়ে যখন কেতু ট্রানজিট করবে তার মানে তার অপোজিটে 6th হাউস দিয়ে রাহুও ট্রানজিট করবে। তো হ্যাঁ ম্যাম। সেক্ষেত্রে 6th হাউস দিয়ে রাহু ট্রানজিট তো জেনারেলি আমরা অশুভ ধরি না, তো সেই জায়গা দিয়ে বিপরীতে যে অশুভ করবে নট নেসেসারিলি সেটা এক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা যেমন ঠিক আছে। একাদশ দিয়ে যখন কেতু ট্রানজিট করছে তখন তার বিপরীতে কি হচ্ছে, পঞ্চম ঘর দিয়ে তার মানে রাহু ট্রানজিট করছে। একাদশটাকে ড্যামেজ করছে যেমন কেতু, তেমন পঞ্চম ঘরটাকে ড্যামেজ করছে রাহু। কিন্তু দ্বাদশের ক্ষেত্রে ব্যতিক্রম কি, দ্বাদশের বিপরীতে যেহেতু ষষ্ঠ ভাব আসছে, তো দ্বাদশটাকে কেতু ক্ষতি করলেও তার ষষ্ঠে যেহেতু রাহু ট্রানজিট করছে, ষষ্ঠে রাহু ট্রানজিট জেনারেলি অশুভ নয় আমরা বলেছি, তাই এর বিপরীত ঘরটাও যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, এটা ব্যতিক্রম। ঠিক আছে ম্যাম।
আচ্ছা, কোন নক্ষত্রের ওপর দিয়ে রাহু কেতু ট্রানজিট করলে কি ফল সেটাও আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটু লিখে রাখুন। হ্যাঁ ম্যাম, ওটাও খুব ভালো হয়, তাহলে ম্যাম বলে দিন একটু। কি লাগে আসলে, কারণ এটা তো একটা জেনারেলাইজড একটা ডিসকাশন হলো যে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, কিন্তু আরো স্পেসিফিক যদি আপনাদের প্রেডিকশন পেতে হয় তখন কোন নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছে, ট্রানজিট গুলো করছে, সেটা জানলে আরো স্পেসিফিক প্রেডিকশন আমরা করতে পারবো। ম্যাম এইটা লিখিয়ে দিন। আর ম্যাম একটা রিকোয়েস্ট করবো ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের তো গ্র্যাজুয়েশনে যখন ক্লাস মানে করিয়েছিলেন স্যার, তো আমাদের অ্যাকচুয়ালি রাহু ট্রানজিটের আগে পর্যন্তই হয়েছিল। তো স্যার ওখানে আপনার জুপিটার, স্যাটার্ন এগুলো করিয়েছিলেন, কিন্তু ম্যাম মানে নক্ষত্রের উপর দিয়ে না ওটা স্পেসিফিকলি মানে স্যার ওটা করাননি। ওটা ম্যাম মানে আপনার সময় মতো যদি একটু করিয়ে দেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই করিয়ে দেবো, কোনো ঠিক অসুবিধা আছে নেই। ম্যাম, থ্যাংক ইউ হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ম্যাম হ্যাঁ হচ্ছে বলুন। ম্যাম, বলছি আমি আগে অনেকক্ষণ চেষ্টা করছি, আমরা ঢুকতে পারছিলাম না ম্যাম। ও আচ্ছা আচ্ছা, তা আপনি রেকর্ডিং পেয়ে যাবেন। মানে প্রথমে কি করাচ্ছিলাম একটু একটু জাস্ট একটু বললে ভালো হতো ম্যাম। রাহু কেতু ট্রানজিটটা করালাম। ম্যাডাম হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ম্যাম ক্লাসটা 4টে, 4:30, 5টা না হয় একটু পিছনের দিকে হলে হ্যাঁ, মানে আমার চাপ কোনো থাকে। অসুবিধে নেই, আমার কোনো অসুবিধা নেই, আমি 4টে থেকেও নিতে পারি, আপনারা একটু স্যারের সাথে কথা বলুন। হ্যাঁ একটু 7টা 8টা, যেরকম 8টা প্রথমে ঠিক হয়েছিল ওই রকম হলে একটু ফ্রি হয়ে বসা যায়। মানে 7টা দিয়ে করলেও ঠিক আছে ম্যাম। না, সন্ধ্যের দিকে আমি বলছিলাম আরো আগে হলে আমার অসুবিধে নেই, কিন্তু সন্ধ্যেবেলা আমার একটু অসুবিধে, কারণ কি আমার আবার বাচ্চাদের পড়তে বসানো থাকে, তো মানে রবিবার ধরুন সোমবার দিন নেক্সট ডে ওদের স্কুল থাকে, ওদের হোমওয়ার্ক করানো, এগুলো আমার আসলে আবার। প্রথমে শনিবার ঠিক হয়েছিল ক্লাস, তারপরে রবিবার এরকম মানে এই তা সকাল 11টার দিকে হলে বা 10টার দিকে হলে। আমার 11টার দিকে কোনো অসুবিধে নেই, আমি সকাল 11টার থেকেও করাতে পারি, আপনারা স্যারের হ্যাঁ সাথে। ম্যাম, সকালের দিকে হলেও অসুবিধা নেই। আমার অ্যাকচুয়ালি স্যাটারডেটা একটু প্রবলেম ছিল, মানে ইভিনিং। সানডে যে কোনো টাইম অসুবিধা নেই। সকালে আমি তো তাহলে সন্ধ্যে 7টার আগে পর্যন্ত কোনো সময় অসুবিধে নেই। আপনারা যদি সকালে বলেন সকালেও করাতে পারি, বিকেল 4টে বলেন তাও করাতে পারি, 5টাতেও করাতে পারি। ম্যাডাম বিকেলবেলা 4টে দিলে না অসুবিধা আছে ম্যাডাম আমার। 4টে দিয়ে খুব অসুবিধা হচ্ছে। তাহলে 5টা থেকে হচ্ছে, তাহলে 5টা থেকে চলুন। হ্যাঁ 5টা ঠিক আছে। 11টার দিকে হলে খুব সুবিধা, তাহলে কন্টিনিউয়াস তাহলে একটা ব্যাচ ছেড়ে যাবে। মানে আমার এই 6:30 পর্যন্ত এনগেজ থাকে, ওই জন্য আমি রবিবারটা রিকোয়েস্ট করেছিলাম। আমার কোনো অসুবিধে নেই, আপনি একটু স্যারের সাথে কথা বলুন, স্যার যদি বলেন 11টার থেকে হবে আমার কোনো অসুবিধে নেই। 11টা করা যাবে ম্যাম, 11টা করা যাবে। আমি বিএলও করি, তো আমি আমার স্কুলে চাকরি করি, বিএলও ট্রেনিং আছে, ওখানে করা যাবে না ম্যাম। না না, ব্যাপারটা হচ্ছে তোমার একার জন্য তো তোমার মন মতন টাইম দেওয়া যাবে না, এটা তো বুঝতে হবে। তোমার এই 6টা বা ও তুই কটা সময় করতে পারবি সুনন্দা? হ্যাঁ স্যার। কটার সময় করতে পারবে? স্যার রবিবার আমি সকাল থেকে শুরু করে সন্ধ্যে 7টা পর্যন্ত ফ্রি আছি। সকালবেলা 11টা 12টা, দুপুর বেলায়? সকালবেলা 11টা থেকে হলে সুবিধা হচ্ছে। যে সময় বলবেন আমি করতে পারি। আর তো আর কেউ আছে সকালবেলা হলে অসুবিধা হবে? স্যার সকালে সবে স্যার, ওকে সকালে অসুবিধা হবে, বিকেলই ঠিক আছে। 5টা গুলো ঠিক আছে, 5টা গুলো অসুবিধা নেই। 5টাতে একটু আর অসুবিধা হয়ে তুমি আর একটা ক্লাস করো আচ্ছা স্যার। না, তুমি কি আর একটা অন্য কোনো ক্লাস করো? হ্যাঁ স্যার, বাস্তু ক্লাসটা করি শনিবার। আজকে তো রবিবার। আজকে রবিবার বলতে স্যার আমি অ্যাকচুয়ালি হাই স্কুলে চাকরি করি, তো মানে স্কুলটা প্রচুর চাপ বলে রবিবারটা টিউশন থাকে, মানে ওই বিকালটা টিউশন থাকে, সকাল 11টা পর্যন্ত থাকে, এবারে বিকালে ধরুন আপনার 2:30 থেকে শুরু হয় 6টা পর্যন্ত। একটু চাপ থাকলে একটা ব্যাচ আমাকে কনসিডার করে ছেড়ে দিতে হবে, আর কিছু না। আচ্ছা সুনন্দা, 6টা থেকে আরম্ভ করা যায় না? 5:30 পৌনে 6টায়? হ্যাঁ 5:30 হলেও ঠিক আছে স্যার, 5:30 থেকে। তুমি 5:30টার মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে নাও। হ্যাঁ স্যার, করে নিতে পারবো। ঠিক আছে, 5:30 থেকে করবি। সবার ঠিক আছে তো 5:30টায়? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, আমি বেরোচ্ছি। ঠিক আছে।
তাহলে আমি এবার রাহু কেতুর নক্ষত্র সঞ্চারটা বলি। বলুন। রাহু কেতু যদি জন্ম নক্ষত্রের ওপর দিয়ে ট্রানজিট করে তাহলে শোক, তাপ, উদ্বেগ বৃদ্ধি পায়, ভয় ভীতি জন্মায়। লিখেছেন? হ্যাঁ, জন্ম নক্ষত্র, ম্যাম একটু আসতে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। ম্যাম বলছিলাম রাহু কেতু দুজনেই মানে একই একই রেজাল্ট দেবে তাই তো? হ্যাঁ, এক্ষেত্রে নক্ষত্রের ক্ষেত্রে একই রকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। মানে আমাদের যে ক্লাসিক্যাল বুকস গুলো সেখানে এইভাবেই উল্লেখ করা আছে। ম্যাম আর একবার বলি একটু। হ্যাঁ, জন্ম নক্ষত্রের ওপর দিয়ে রাহু কেতুর গোচরকালে শোক, তাপ, উদ্বেগ বৃদ্ধি পায়, ভয় ভীতি জন্মায়। লিখেছেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, জন্ম নক্ষত্র থেকে 2 বা 5 নম্বর নক্ষত্রে যদি সঞ্চার করে তাহলে সুখ ভোগ ও অর্থ সম্পদ লাভ হয়। ম্যাডাম আরেকবার বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, জন্ম নক্ষত্র থেকে যদি 2 বা 5 সংখ্যক নক্ষত্রে সঞ্চার করে তাহলে সুখ ভোগ ও অর্থ সম্পদ লাভ হয়। হ্যাঁ ম্যাম হয়েছে ম্যাম। আচ্ছা, এই জায়গাটা কি কারোর বুঝতে কিছু অসুবিধে আছে যে জন্ম নক্ষত্র থেকে 2 বা 5 নম্বর নক্ষত্রটা কি? আপনাদের জন্ম নক্ষত্র নিশ্চয়ই আপনারা জানেন। ধরুন আমি, নিশ্চয়ই অনেকে এটা এমনিতেই জানেন, তাও যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন কারোর যদি আপনাদের জন্ম নক্ষত্র হয় অশ্বিনী, তাহলে আপনার জন্ম নক্ষত্র থেকে দ্বিতীয় নক্ষত্র কোনটা হচ্ছে? অশ্বিনীর পর ভরণী আসছে, মানে যার জন্ম নক্ষত্র অশ্বিনী তার ক্ষেত্রে যদি ভরণী দিয়ে রাহু বা কেতু ট্রানজিট করছে তাহলে এই যে ফলটা আপনাদের বললাম সেই ফলটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার জন্ম নক্ষত্রের থেকে পঞ্চম নক্ষত্র বলতে কি বুঝছি আমরা? জন্ম নক্ষত্র যদি কারোর হয় অশ্বিনী, তাহলে অশ্বিনীকে 1 নম্বর ধরে আমরা যদি কাউন্ট করতে থাকি, কি আসছে? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। তাহলে মৃগশিরা হচ্ছে আমাদের পঞ্চম নক্ষত্র। সেই পঞ্চম নক্ষত্র দিয়ে যখন রাহু কেতু ট্রানজিট করবে তখন এই ফলটা আমরা লাভ করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার এটা অশ্বিনী তার ক্ষেত্রে বললাম। অপোজিটে কারোর যদি রেবতী হয় জন্ম নক্ষত্র তখন রেবতীকে 1 ধরবো, ধরে দ্বিতীয় নক্ষত্র কোনটা? রেবতীর পরে নেক্সট আমরা ধরবো অশ্বিনী। সেক্ষেত্রে পঞ্চম কোনটা? রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী। রোহিণীকে পঞ্চম ধরবো। এবার নিশ্চয়ই এই যে সেকেন্ড, ফিফথ, সিক্স, এইট এগুলো কোনটা কি আপনার যে যার জন্ম নক্ষত্রকে 1 নম্বর ধরে পরপর কাউন্ট করে নিতে পারবেন। নেক্সট। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, একটা প্রশ্ন করি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলছি ম্যাম, এটা নবতারা চক্র পদ্ধতিতে এটা অ্যাপ্লাই করতে হবে তো? একদম একদম নবতারা চক্র পদ্ধতি। হ্যাঁ ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ ম্যাডাম বলছি ম্যাডাম এরকম আস্তে আস্তেই বলবেন না, তাহলে একটু অসুবিধা হয় আর কি। আসতে বলবো তাই তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে ঠিক আছে। জন্ম নক্ষত্র থেকে যদি 6 বা 8 সংখ্যক নক্ষত্রে রাহু কেতু সংক্রমণ করে তাহলে স্থানান্তর হতে পারে বা ভ্রমণ যোগ হতে পারে। আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ,
জন্ম নক্ষত্র থেকে ষষ্ঠ বা অষ্টম সংখ্যক নক্ষত্রে রাহু কেতু ট্রানজিট করলে স্থানান্তর বা ভ্রমণযোগ হতে পারে। নেক্সট পয়েন্টে আসবো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম হ্যাঁ আসুন। ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, জন্ম নক্ষত্র থেকে যদি 9th বা 11th সংখ্যক নক্ষত্রে রাহু বা কেতু আসে ট্রানজিটে, তাহলে অর্থনাশ এবং পদাবনতি হতে পারে। এ পর্যন্ত ম্যাডাম। হয়েছে? হ্যাঁ ম্যাম, হয়েছে ম্যাম। হ্যাঁ ম্যাম, বলছি এটা কোনো চাকরির ক্ষেত্রে বা কোনো কর্মের ক্ষেত্রে পদের বিষয় বললেন? অবশ্যই, অবশ্যই, যেমন আমরা বলি পদোন্নতি, তার ঠিক হ্যাঁ, বিপরীত হ্যাঁ। পদাবনতি। ওকে। নেক্সট, জন্ম নক্ষত্র থেকে যদি 12 বা 15তম নক্ষত্রে রাহু বা কেতু ট্রানজিট করে, তাহলে অর্থ লাভ। নেক্সট, জন্ম নক্ষত্র থেকে 16 বা 20তম নক্ষত্রে রাহু কেতু ট্রানজিট করলে সুখ, শান্তি ও উপভোগ লাভ হয়। উপভোগ অর্থে এনজয়মেন্ট, মানে কিছু পজিটিভ রেজাল্ট বোঝাচ্ছে। ম্যাম এটা 16-20 বললেন, 16 নম্বর 20 নম্বর বললেন? 16-20, হ্যাঁ একদম। জন্ম নক্ষত্র থেকে 21 বা 25 নম্বর নক্ষত্রে রাহু কেতুর সঞ্চারে সুখ ভোগ ও প্রাপ্তি যোগ। নেক্সট, জন্ম ম্যাডাম নক্ষত্র, একটা কোশ্চেন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, এই যে পজিটিভ বলছেন, এইগুলো কি ম্যাডাম রাহুকে তো দুর্বল বা সবল দুটো ক্ষেত্রেই প্রযোজ্য ম্যাডাম? যদি রাহু কেতু দুর্বল হয় তাহলে কোনো ক্ষেত্রেই খুব একটা শুভ ফল দেয় না, কিন্তু যেখানে দেখাচ্ছে যে লেখা হচ্ছে যে এইখানে শুভ ফল প্রাপ্তি, সেখানে রাহু কেতু দুর্বল থাকলেও মানে অশুভ ফল কম দেবে, এটাই বোঝাচ্ছে। বুঝলেন? মানে বুঝতে পারলেন? হ্যালো? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, জন্ম নক্ষত্র থেকে 26 আর 27 নক্ষত্রে রাহু কেতুর সঞ্চারে দেহ পীড়া এবং বিপদ সূচিত করে। লিখেছেন? হ্যাঁ ম্যাম। এবার আপনাদের কারো কোনো প্রশ্ন, কোথাও বুঝতে অসুবিধে থাকলে বলুন। না ম্যাম, আপনি যেভাবে এবার করাচ্ছেন ক্লাসটা সত্যি খুব ভালো লাগছে, বা বুঝতে অসুবিধা হচ্ছে না, যদি হয় বলবো। ঠিক আছে। আচ্ছা, নবতারা আপনাদের পড়া হয়েছে? না ম্যাম, ওটা স্যার করাইনি তো। না ম্যাম, ওটা করানো হয়নি, নবতারা চক্রটা। নবতারা আর ম্যাম জুপিটার আর স্যাটার্নের ম্যাম নক্ষত্র ওয়াইজ ট্রানজিটটা ওটা একটু লিখিয়ে দেবে না? ঠিক আছে, আপনার নবতারাটা লিখে নিন, কারণ নবতারা না অ্যাস্ট্রোলজিতে খুবই ইম্পর্টেন্ট। আপনাদের প্রাত্যহিক রাশি ফল বা আজকের দিনটা কেমন যাবে এগুলো বুঝতে বিশেষ করে নবতারাটা খুব দরকার লাগে।
ঠিক আছে ম্যাম, ঠিক আছে। বলছি ম্যাম একটা প্রশ্ন করবো ম্যাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ধরুন রাহু কেতু বিভিন্ন নক্ষত্র গোচর করার সময় এইগুলো মানে এই ফলগুলো তো ধরুন কোনো নক্ষত্র নিজস্ব কোনো ক্ষমতা তো থাকবে না। ধরুন এমন কিছু নক্ষত্র আছে যেমন পূর্ব ফাল্গুনী নক্ষত্র বা ধরুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তো এরা ধরুন আমার এখানে পড়লো হয়তো 9 নম্বর বা 11 নম্বর, সেখানেও কি অর্থনাশ পদোন্নতি হবে না ভালো হবে? কারণ ওটা তো ধরুন একটা শুক্রদেবের নক্ষত্র, একটা বৃহস্পতি দেবের নক্ষত্র, তো এই দুটো নক্ষত্র যদি কোনো রাহু কেতু গোচর করে তাহলে নক্ষত্রের একটা তো নিজস্ব ক্ষমতা আছে ম্যাডাম। হ্যাঁ দেখুন, আপনার ব্রেক হচ্ছে, আমি না আপনার কথা ক্লিয়ারলি শুনতে পেলাম না। আচ্ছা আরেকবার বলি। হ্যালো বলি এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে বলছি বলছি ধরুন এমন কিছু কিছু নক্ষত্র আছে যেগুলো ধরুন পূর্ব ফাল্গুনী বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তো আমার জন্ম নক্ষত্র থেকে দেখা যাচ্ছে ওটা 9 নম্বর 11 নম্বর নক্ষত্র হয়তো, তো সেক্ষেত্রে কি রাহু কেতু গোচর করলে অর্থনাশ বা পদোন্নতি এগুলো কি হবে না ওই নক্ষত্র যেরকম ফল দেবে সেরকম রাহু কেতু ফল দিতে বাধ্য হবে? না ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু কত নম্বর দিয়ে পাস করছে এটার উপরেই মূলত ফলটা হবে। আচ্ছা আচ্ছা। মানে এমন কি দেখা যায় ট্রানজিটে আদ্রা তো রাহুর নিজের নক্ষত্র, কিন্তু তারপরও আমরা দেখেছি যে আদ্রা দিয়ে যখন রাহু পাস করেছে প্রচুর মানুষ প্রচুর খারাপ ফল পেয়েছে, এমনকি তখন কিন্তু করোনার সংক্রমণ হয়েছে। তাহলে আমরা তো প্রশ্ন করতেই পারি, তাহলে রাহু নিজের নক্ষত্র দিয়ে ট্রানজিট কালে কেন এত অশুভ ফল দিল? মানে ব্যাপারটা নিজের নক্ষত্র কিনা সেই অনুযায়ী ট্রানজিটে কিন্তু ফল দেয় না, ওটা ফল দেয় জন্মকালীন বিচারের ক্ষেত্রে। এবার নবতারায় আসি। নবতারা আপনারা লিখুন, যে নবতারা হচ্ছে আপনাদের লিখে দেখাতে পারলে সুবিধা হতো। এনিওয়ে আমি আপনাদের মুখে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি যে নবতারা হচ্ছে মানে টোটাল আপনাদের 27টা নক্ষত্র, তো 27টা নক্ষত্রকে যদি 9টা করে ভাগ করি তাহলে তিনটে করে আসছে। যেমন ধরুন যদি অশ্বিনী ধরে নি জন্ম নক্ষত্র, লিখুন আপনারা, মানে যার যেটা জন্ম নক্ষত্র সেটা হচ্ছে প্রথম, সেটাকে বলে জন্ম নক্ষত্র। মানে চন্দ্র জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে যার অবস্থান করেছে সেটা হচ্ছে জন্ম নক্ষত্র। আর দ্বিতীয় নক্ষত্র মানে জন্ম নক্ষত্রের পরের নক্ষত্রটা, মানে জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয় তাহলে দ্বিতীয় হলো ভরণী। এই দ্বিতীয় নক্ষত্রটাকে বলা হয় সম্পদ। লেখা হলে একটু বলুন। এবার তৃতীয় নক্ষত্রকে বলে বিপদ, মানে অশ্বিনী যদি জন্ম নক্ষত্র হয় তাহলে দ্বিতীয় ভরণী হচ্ছে সম্পদ, কৃত্তিকা হচ্ছে বিপদ। তারপরে চতুর্থ নক্ষত্র যেটা সেটা হচ্ছে খেম। খেমের মানে হচ্ছে শুভ, অসপিসাস। নেক্সট হচ্ছে পঞ্চম নক্ষত্র হচ্ছে প্রত্যরী। প্রত্যরীর মানে হচ্ছে এনিমি, শত্রু। তারপরে ষষ্ঠতম নক্ষত্র হচ্ছে সাধক। সাধকও শুভ ফল দেয়। নেক্সট সপ্তম নক্ষত্র হচ্ছে বধ নক্ষত্র। বধ নিধন বোঝায়, বধ। এই বধ নক্ষত্র হচ্ছে সব থেকে অশুভ নক্ষত্র। তারপরে নেক্সট অষ্টম নক্ষত্র হচ্ছে মিত্র নক্ষত্র, মানে ফ্রেন্ড। নেক্সট হচ্ছে নবম হচ্ছে অতি মিত্র নক্ষত্র,
মানে ভেরি গুড ফ্রেন্ড যেটাকে বোঝায়। এইভাবে নবম অব্দি হলো। এরপর যখন দশম আসছে তখন দশমটাকে আমরা আবার এক হিসেবে কাউন্ট করব, কারণ দশম মানে কি 1 0 10, 1 প্লাস 0, যদি 1 এর সাথে 0 যোগ করি তাহলে কত হচ্ছে, 1 আসছে না? হ্যাঁ ম্যাম। এটাকে আমরা আবার সেই প্রথম মানে জন্ম নক্ষত্র হিসেবে কাউন্ট করব। মানে ধরুন কারোর যদি অশ্বিনী জন্ম নক্ষত্র হয় তাহলে নবম অব্দি আমরা কাউন্ট করে গেলাম, অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা অব্দি 9 ছিল। তারপরে মঘা, মঘা হচ্ছে দশম, দশমকে 1 ধরবো মানে আবার জন্ম নক্ষত্র, জন্ম নক্ষত্রের নিচে লিখবো মঘা। আবার এরপরে দশমের পর একাদশ, একাদশ মানে কি 11, মানে 11 1 1, এবার 1 প্লাস 1 যদি করি তাহলে 2 আসছে না কাউন্টে, তার মানে এটা দ্বিতীয়তম নক্ষত্রের জায়গায় ধরবো, মানে জন্ম সম্পদ, এটাকে সম্পদ নক্ষত্রে ধরবো। এইভাবে পরপর পরপর করে আমরা আবার নবম নক্ষত্র অব্দি যাব, মানে 9 9 18 এখানে কমপ্লিট হয়ে গেল। তারপরে 19তম নক্ষত্র যখন আবার আসবে তখন 19 মানে 19, 1 প্লাস 9 কত হচ্ছে, আবার 10 হচ্ছে, 10 মানে 1 ধরবো, তার মানে এটাকে আবার আমরা জন্ম নক্ষত্রে ধরবো, মানে মূলা নক্ষত্র আসছে, সেই নক্ষত্রটাকে আমরা আবার জন্ম নক্ষত্র ধরবো। তারপরে মূলার পরের যে নক্ষত্র সেটাকে আমরা দ্বিতীয় নক্ষত্র বা সম্পদ নক্ষত্র হিসেবে ধরবো। এটা আমি অশ্বিনী দিয়ে আপনাদের বোঝালাম, অশ্বিনীকে জন্ম নক্ষত্র ধরে, কিন্তু সবার যে জন্ম নক্ষত্র অশ্বিনী হবে তা তো নয়, যার যেটা জন্ম নক্ষত্র। ধরুন কারোর যদি জন্মকালীন চন্দ্র আদ্রা নক্ষত্রে থাকে তাহলে আদ্রাকে 1 ধরবো, সেক্ষেত্রে আদ্রার পরের যে নক্ষত্র মানে পুনর্বসু তাকে ধরবো 2, তাকে ধরবো সম্পদ। তারপরের যে নক্ষত্র পুষ্যা তাকে ধরবো 3, মানে বিপদ নক্ষত্র। ব্যাপারটা বুঝতে পারলেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। এ পর্যন্ত কারোর কি বুঝতে কোনো অসুবিধে হয়েছে? না ম্যাম, হয়নি। নবতারাটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, নবতারাটা না মানে অ্যাস্ট্রোলজি চর্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যে এর আগে যেটা ট্রানজিট আপনাদের রাহু কেতু বললাম সেটা ওভাবে মুখস্থ করে মনে থাকবে না, ওটা আপনাদের প্র্যাকটিস করতে করতে এক সময় রপ্ত হয়ে যাবে, কিন্তু নবতারাটা আপনাদের বেসিক্যালি এটা মনেই রাখতে হবে। ম্যাম এই নবতারাটা আমরা মানে অ্যাপ্লাই করব কিভাবে? মানে ধরুন আপনার জন্ম নক্ষত্র ছিল অশ্বিনী, এবার আজকের কি চন্দ্র নক্ষত্র দেখতে হবে। এবার ধরুন আজকে চন্দ্র নক্ষত্র আপনার ধরুন কৃত্তিকা, তার মানে আজ আপনার বিপদ অশ্বিনী ভরণী কৃত্তিকা 3 নম্বর নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র থেকে, তার মানে আজকের দিনটা আপনার বিপদ নক্ষত্রে পড়লো, তার মানে আজকের দিনটা আপনার ভালো যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম। ধরুন যদি প্রত্যরিতে পড়ে আপনার আজকের দিনটা জন্ম নক্ষত্রের থেকে পঞ্চমে পড়লো, তার মানে প্রত্যরি মানে এনিমি বলেছি, তার মানে আজকের দিনটা আপনার নানাভাবে শত্রুতা বৃদ্ধি পাবে। যদি আপনার বদ নক্ষত্রে পড়ে তার মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় শরীর খারাপই বেশি হয়, তবে নট নেসেসারিলি শুধু শরীর খারাপ হবে, অন্য যে কোনো রকম বিপদে পড়াও বোঝাতে পারে। বুঝেছি ম্যাম। এইভাবে আমরা নবতারা চক্রের ফলাফল ধারণা করতে পারি। ম্যাম এইটা তো ধরুন মানে আমাদের ডে হিসেবে অ্যাপ্লাই করলাম নবতারা চক্রটাকে, বলছি ম্যাম নবতারা চক্র থেকে আর অন্য কোনো ভাবে কি অ্যাপ্লাই হয় অ্যাস্ট্রোলজিক্যালি? অবশ্যই নবতারা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন ধরুন মানে বিয়ের ম্যাচিং এর ক্ষেত্রে ধরুন জাতক জাতিকা একে অপরের থেকে যদি অশুভ নক্ষত্রে পড়ে তাহলে সেই অ্যালায়েন্সটা আর শুভ নয়, যদি শুভ নক্ষত্র পড়ে একে অপরের থেকে তাহলে সেই অ্যালায়েন্সটা শুভ। বুঝলাম, বুঝেছি।
মানে আরো নবতারার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আসবে, সেগুলো ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। যত বেশি আপনারা প্রসিড করবেন তত দেখবেন আরো বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আসছে। ম্যাডাম খেমের রেজাল্ট কি ম্যাডাম? হ্যাঁ, বললেন তো ম্যাডাম খেম। খেম খেম নক্ষত্র বলছেন? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। খেম মানে অসপিসাস, মানে শুভ শুভ, মানে কোনো কাজের শুভ সূচনা বোঝায় খেম নক্ষত্র থেকে। ম্যাম হ্যাঁ বলুন। খেমটা বুঝেছি ম্যাম, একটা কোশ্চেন ছিল মানে বলুন। ধরুন কারো হয়তো মানে আমি বলছি ওর হচ্ছে মানে মুন হিসাবে বার্থ স্টার হচ্ছে অশ্বিনী, ঠিক আছে, হুম, কিন্তু আবার আবার আরেকটা জিনিসও তো হয় আমাদের মানে অ্যাসেন্ডেন্ট, মানে একটা মনে হয় নক্ষত্র একটা থাকে অ্যাসেন্ডেন্টের আলাদা, মানে আমাদের লগ্নের একটা আলাদা নক্ষত্র তো থাকে। থাকে। তো ম্যাম ধরুন মানে আমাদের লগ্নের নক্ষত্রটা ধরুন কারো যদি মানে ওই ওর মানে যেটার বলছিলাম যে মানে বার্থ স্টার হচ্ছে অশ্বিনী, কিন্তু ধরুন জন্মের যে নক্ষত্র অ্যাসেন্ডেন্ট হিসেবে সেটা হয়ে যাচ্ছে আপনার কৃত্তিকা, তাহলে তো মানে ওটা হচ্ছে বিপদ। তো ম্যাম এই ক্ষেত্রে এটা কিভাবে এফেক্টিভ হবে, দেখুন নাকি কিছু হবে না? দেখুন এক্ষেত্রে কি হয়, মানে যদি মানে আমাদের ধরুন জন্ম নক্ষত্র বলুন, আমাদের অ্যাসেন্ডেন্ট নক্ষত্র বলুন, এগুলো যদি মানে হারমোনিয়াসলি থাকে তাহলে এটা অবশ্যই শুভ। কিন্তু যদি হারমোনিয়াসলি না থাকে, যেমন আপনি একটা এক্সাম্পল দিলেন, তাহলেও কি শুভ? না, তাহলে শুভ নয়। সেক্ষেত্রে জাতক ব্যক্তিত্বের মধ্যে কিছু ইমব্যালেন্স থাকবে। বুঝতে পেরেছি ম্যাম। আমরা ধরে নিই না যে শরীর মন আত্মা তিনটে তো আমাদের প্যারামিটার। শরীর লগ্ন হচ্ছে রাশি, আত্মা হচ্ছে আমাদের সানসাইন, রবি যে জোডিয়াক সাইনে অবস্থান করছে সেটা হচ্ছে আমাদের রবি রাশি, সেটা আমাদের আত্মা বোঝায়। এবার এই তিনটের মধ্যে যদি হারমোনিয়াস রিলেশন থাকে তাহলে জাতকের ব্যক্তিত্বটার মধ্যে একটা সুসঙ্গত ব্যাপার থাকে। কিন্তু যদি তা না থাকে তাহলে পার্সোনালিটির মধ্যে কিছু ইমব্যালেন্স থাকে। এবার কি ধরনের ইমব্যালেন্স সেটা ডিপেন্ড করছে কি ধরনের অবস্থানে রয়েছে তার উপর। মানে এটা অনেক হাই লেভেলের ব্যাপার। বেসিক আমাদের ছক বিচারের ক্ষেত্রে এইভাবে এত মেটিকুলাস বুঝতে পেরেছি ম্যাম, বুঝতে পেরেছি। মানে মানে নিজেরই পার্টিকুলার চার্টেও মানে নবতারা চক্রটা এফেক্টিভ হবে, আমি এটাই ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। অবশ্যই সব ক্ষেত্রে এফেক্টিভ, কিন্তু এভাবে এত মেটিকুলাসলি সাধারণত ছক বিচার তো করা হয় না, কারণ সময় কম থাকে। তো কম সময়ে হয়তো একটা ছক আপনাকে বিচার করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে যদি এভাবে নিজের মানে মুন সাইন অ্যাসেন্ডেন্ট নক্ষত্র প্রত্যেকটা দিয়ে বিচার করতে হয় তাহলে তো আপনার 3 ঘন্টাতেও একটা ছক আপনি বিচার করতে পারবেন না। হ্যাঁ ম্যাম, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, এত টাইম তো দেয় না কেউ। তো দেয় না, এবং সেক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত ছক বা আপনার পরিবারের কারোর ছক ধরুন আপনি 2 দিন ধরে বিচার করছেন, যে আপনার পার্টিকুলার রেজাল্টটাই বুঝতে হবে, তখন আপনি এভাবে অ্যাপ্লাই করে ডিটেইলে অনেক কিছু দেখতে পারেন। কিন্তু আপনি ক্লায়েন্ট দেখার ক্ষেত্রে এই সুযোগটা থাকে না। এটা আমার অ্যাকচুয়ালি ফ্যামিলিরই একজনের ছিল, আমার সেই হিসেবে মাথায় ছিল বলেই কোশ্চেনটা করলাম। ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তো অনেক সময় আমাদের মনে আসে, আমরা নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে করে বিভিন্ন কিছু দেখি এবং সেগুলো খুব ভালো রেজাল্টও পাই। কিন্তু আনফরচুনেটলি আমরা ক্লায়েন্টের ছক দেখার সময় এত সময় সুযোগ পাই না, তখন অন দা রান যতটা সম্ভব তার মধ্যেই আমাদের বিচার কমপ্লিট করতে হয়। ঠিক আছে, এ পর্যন্ত তাহলে আপনাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। তাহলে নেক্সট উইকে নেক্সট কোনো টপিকের ওপর আমরা আলোচনা করব। হ্যাঁ ম্যাম, বলছে আমাদের সিলেবাসটা যদি একটু দিয়ে দেন আমাদের সুবিধা হয়। আচ্ছা, সিলেবাসটা আমি আরেকবার ফাইনালি স্যারের সাথে একটু ডিসকাস করে নিয়ে নেক্সট দিন দিয়ে দেবো। ওকে ম্যাম, ওকে। ওকে ম্যাম। ম্যাম পরের দিন তাহলে 5:30 তো, সানডে? হ্যাঁ হ্যাঁ, একদম ডট 5:30। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। ইন বলছি- কেস যদি কোনো কারণে স্যার কোনো টাইম চেঞ্জ করে বা কোনো অসুবিধে হয় তাহলে আমি 2 দিন আগের থেকেই আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওটাই ভালো হবে সব থেকে। ক্লাসের কি পিডিএফ দেবেন স্যার? ম্যাম হ্যাঁ, ক্লাসের কি পিডিএফ দিয়ে দেবেন?
আজকে স্যার আপনাদের রেকর্ডিং দেবেন তো বলেছেন, ঠিক আছে আমি আরেকবার স্যারের সাথে কথা বলে নিচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, রেকর্ডিংটা দিলে ভালো হয়, আমি প্রথম থেকে জয়েন করতে পারিনি। ঠিক আছে। ঠিক আছে, স্যারের সাথে কথা বলে স্যারকে আমি আজকে আবার রিকোয়েস্ট করব আপনাদের জন্য, আপনাদেরকে যাতে রেকর্ডিংটা দেওয়া হয়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ অল। ওকে, নেক্সট দিন আপনাদের সাথে আবার কথা হবে।